উপন্যাস সাজের মায়া পর্ব সংখ্যা ৬। কণ্ঠে গল্প বাই রেড থেকে আমি রেড। বসন্তের বিকেলগুলো এমনই হয়। হঠাৎ হাওয়া বুকের ভেতরে অকারণে এক নরম উষ্ণতা ঢুকে পড়ে। জানালার ফাঁক গলে ঢুকে আসা বাতাসে শিউলি নেই, কদম নেই, তবুও অদ্ভুত এক ফুলের গন্ধ লেগে থাকে। তিতির বিছানায় চুপ করে শুয়ে আছে, বিশাল চুল খোলা বালিশের উপর ছড়িয়ে, কিছুটা এলোমেলো, অবহেলায় আর কিছুটা অজানা স্বীকারোক্তি দিতে চাইছে। ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথার মধ্যে হাজারখানা চিন্তা ভাবনা ঘুরে ফিরে আসছে। আজকাল কিছু একটা অন্যরকম হচ্ছে তার সাথে। হঠাৎ করেই কারো কণ্ঠ ভেসে ওঠে, কোনো সাধারণ কথা অকারণে বিশেষ করে মনে হয়, আর কোনো হাসি বারবার মনে পড়ে। তিতির বাইরে তাকায়। জানালার বাইরে আম গাছের কচি পাতাগুলো বাতাসে কেঁপে কেঁপে উঠছে। বসন্ত বোধহয় এমনই, অকারণে মন খারাপ করে দেয়, আবার অকারণেই হাসায়। তিতির চোখ বন্ধ করে। ভাবতে চায় না কিছু সে, তবুও ভাবনা আসে। সে যদি এখন হঠাৎ পাশে বসতো, চুলে হাত রাখতো, না কিছুই না, শুধু বসতো খানিকক্ষণ নিঃশব্দে, কেমন হতো তবে? বাইরের বসন্ত গাছে গাছে নতুন পাতা আনে, আর ভেতরের বসন্ত মানুষের মধ্যে অচেনা অপেক্ষা। সে দীর্ঘশ্বাস ফেলে। কেন এমন হচ্ছে? বসন্তের দোষ, কিন্তু কেন যেন আজ পৃথিবীটা একটু বেশিই সুন্দর লাগছে। সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে। আকাশের নীল গাঢ় হয়ে বেগুনির দিকে ঝুঁকে পড়ে। দূরে কোথাও কোকিল ডাকছে। বসন্তের দিনগুলো এমনই, আলো নিভে গেলেও মনের এই উদাস অনুভূতি নিভতে চায় না। তিতির এখনো বিছানায় শুয়ে আছে, মনটা অস্থির হয়ে আছে। কাত হয়ে শুই, চুল গুছিয়ে আবার এলোমেলো করে। নিজের ভেতরকার অস্থিরতাকে বোঝার চেষ্টা করে সে উঠে জানালার কাছে দাঁড়ায়। বাইরে কৃষ্ণচূড়ার ডালে কচি পাতা বাতাসে দুলছে। মনে হয় গাছটাও যেন নতুন কিছু শুরু করতে চাইছে। আজকাল প্রকৃতি তাকে অকারণে উদাস করে দেয়। চোখের সামনে ভেসে ওঠে আজকে সারাদিন ঘটে যাওয়া সবকিছু। বসন্তের বাতাসের সাথে আরো কেউ একজন সারাদিন তাকে ছুঁয়েছিল, চোখের আড়াল করেনি এক মুহূর্ত। নিজ হাতে ফুল কিনে মানুষটা গুজিয়ে দিয়েছে খোঁপায়। হাতে হাঁটু গেড়ে বসে ঠিক করে দিয়েছে তার শাড়ির কুচ্ছি। ধরে রেখেছে হাত। দীর্ঘশ্বাস ফেলে তিতির। সে খুব ভালো করে জানে ঈশান ভাই এগুলো সব শুধু দায়িত্ববোধ থেকেই করেছে। কিন্তু তার ছটফটে মন সেটা মানলে তবে তো। সে যে সকালে রিকশায় ঈশানের ছোঁয়া অনুভব, বুকের ভিতরের বাঁ পাশের অঙ্গটা বিদ্রোহ শুরু করেছিল, সেটা থামেনি। বরঞ্চ আজ সারাদিন এই ঈশানের যত্নে সেটা আরো ৩ গুণ বেড়েছে। শীতল বাতাসে শরীর শিউরে উঠল। জানালা বন্ধ করে আলতো হাতে চুলগুলো গুছিয়ে খোঁপা করে এসে বসলো বিছানায়। ফোন হাতে নিল। ২ দিন হলো রাহাত ভাইয়ের কোনো খবর নেই। অবাক হওয়ার বিষয়, তার থেকেও অবাক হওয়ার বিষয়, তার এ ২ দিনে রাহাতের কথা সত্যিই মনে পড়েনি। এখন রাহাত ভাইয়ের ফেসবুক আইডি সামনে না পড়লে বোধহয় এখনো মনে পড়তো না। অথচ উঠতে বসতে চোখের সামনে ওই বিটকেল লোকটার মুখ ভাসে। আজ সারাদিনও যত্নটা শুধু তিতিরের চোখে পড়েছে কেন? হাজার একটা বকাজি দিয়েছে, কয়েকবার যে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছে, মাঝ রাস্তায় রেখে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। কই সেগুলো তো তার মনে পড়ছে না কেন? কি মুসিবতে পড়ল সে? দিনের আলো নিভে ধরণীর বুকে আঁধার নেমেছে। ঈশান বন্ধুদের সাথে স্থায়ী এক ক্যাফেতে বসে আছে। ছোটখাটো ক্যাফে। কফি নিয়ে এলো দোকানের পুচকে রতন। ঈশানদের দেখেই ৩২ পাটি দাঁত বের করে হাসলো। ছেলেটা ঈশানদের দারুণ ভক্ত। ওরই বাবার দোকান এটা। সেই ছোটবেলা থেকেই বাবাকে সাহায্য করে। ঈশানরা কলেজে থাকাকালীন এখানে এসে আড্ডা দিত, গিটার বাজাতো, গান গাইতো। ওর সেগুলো বড্ড ভালো লাগতো। ঈশান ভাই, আপনারা আইছেন? আমি ভাবছি আর আইবেন না এনে। ঈশান ভ্রু নাচালো। কেন আসবো না? রতন একে একে সবাইকে চা কফি তুলে দিতে লাগলো। মুখটা সিরিয়াস বানিয়ে বলল, এখন সবাই শহরে থাকেন, বড় বড় হোটেলে খান, এনে কি আর আইবেন? তাই আর কি। অনিমা কান টেনে ধরল রতনের, টেনে এনে বসালো পাশের চেয়ারটায়। বড় মানুষের মতো কথা শিখেছিস। বড়লোক তো আমরা সবসময় ছিলাম, শহরে যাওয়ার আগেও। তখন আসেননি এখানে? রতন বিজ্ঞের মতো মাথা চাখালো। আইছেন তো, তুই মেলা দিন হইল তো আহেন না কেউ। বড় হ, বুঝবি চাকরি বাকরি কাজকর্ম সংসার কতটা দায়িত্ব, সারা জীবন চাইলেও একরকম থেকে যাওয়া যায় না। রতন মাথা নাড়ে। ঈশান সিগারেট ধরালো। ব্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই স্কুলে যাস না কেন? এখানে কি? রতন চুলের মতো কাচুমুচু করে বলল, আসলে ভাই। কি সমস্যা?
রতন মাথা নামিয়ে ফেলল। বাপজানের অসুখ, আমার পরীক্ষার টাকা জমা দেউন লাগবো। মা একলা কাম কইরা সংসার চালাইতে পারে না। আমার বসন লাগে দোকানে। তো এই দেহেন আমি পড়ি। এই যে বই আনছি, কাস্টমার না থাকলে পড়ি বইয়া বইয়া। কথাটা বলে এক গাদা বইয়ের দিকে ইশারা করল রতন। আর বড় আপা বলছে পড়তে যাইতে, কিন্তু দোকান থুইয়া গেলে লস হইয়া যায়। বড় আপা মানে যে নিশিকে বুঝালো সেটা ওরা বুঝলো। এলাকায় দেওয়ান বাড়ির প্রভাব কুনাই কুনাই। এই যেমন এই দোকানের জমিটা ওয়াসানের দাদুর দান করা। ঈশান মুখটা গম্ভীর করে বলল, টাকা দরকার বলিসনি কেন? রতন দাঁতে জিভ কাটল। আব্বাই বলছে আপনারা মেলা সাহায্য করছেন, জমি দিছেন, দোকান কইরা দিছেন, বাড়ি কইরা দিছেন। এত কিছু দেওয়ানের পরও যদি আমরা চালাই খাইতে না পারি, সেইটা খারাপ দেহাই। ঈশান পকেট থেকে টাকা বের করলো, গুজে দিল রতনের হাতে। এটা রাখ এখন, বেশি আনিনি আজ, পরে আবার দেব। কাল স্কুলে যাবি, ফি দিয়ে আসবে। কাল বিকেল থেকে তোর বড় আপার কাছে পড়তে যাবে। জলিল চাচাকে ডাক্তার দেখাবি আর বাকিটা তোর মায়ের হাতে দিবি, মনে থাকবে? এটা আমার আদেশ। না মানলে খবর আছে তোর আর তোর বুঝতার বাপের। রতন ছলছল চোখে মাথা নাড়ল। দেওয়ানবাড়ির মানুষগুলোর জন্যই এই গ্রামের অসহায় মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। রতন উঠে যেতেই নিজেদের আড্ডায় মন দিল ওরা। সাজিদ অনিমাকে চোখে চোখে কিছু একটা ইশারা করতে নড়েচড়ে বসলো সে। ঈশান, আমার একটা ভাই আছে, খালাতো আর কি। দারুণ ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খালাম্মা বিয়ের জন্য মেয়ে খুঁজছে। তোর এতগুলো বোন। ঈশান কিছু বলল না, কফিতে চুমুক দিতে দিতে তাকিয়ে রইল। নিয়াজ বড় বড় চোখ করে তাকালো। এ মেয়ে আবার বলে কি? ঈশান আসার আগেই বলল ঈশানের দাদি যা যা বলেছে তাকে, সেটা তো তিতিরকে বিয়ে করার কথা। তারা তো এখন মিশনে থাকবে তিতির আর ঈশানকে নিয়ে। এখানে আর বোনদের কথা উঠল থেকে? নিয়াজ হালকা করে পায়ে ধাক্কা দিল অনিমার। অনিমা পাত্তা দিল না তাকে। ইয়ার কি না দোস্ত, বিশ্বাস কর ভাইটা আমার হাজারে এক পিস। এই তো পরশু তার চাকরির খবর এসেছে। সে অবশ্য এখন একটু বাইরে আছে, দরকারে, আমার খালাকে নিয়ে। নিয়াজ ঘামছে রীতিমতো। দেওয়ান বাড়িতে বিয়ের কথা হলে নিশ্চয়ই আগে নিশির বিয়ের কথা উঠবে। মেয়েটাকে ঝামেলাটা না পাকাতে চাইছে। ওদিকে ঋতু, নাইম, সাজিদ সবাই বুঝতে পারছে নিয়াজের অস্থিরতা। সাথে অনিমা যে একটা প্ল্যান করে নিয়াজকে এমন খেপানোর জন্য অন্যভাবে কথাটা শুরু করেছে, সেটা সবাই বেশ ভালো বুঝতে পারছে। মিটিমিটি হাসছে সবাই। অনিমাটা সারাক্ষণ মজা করে ভয় দেখাতে থাকে নিয়াজকে। নিশি আর নিয়াজের প্রেম অনেক বছরের। নিশি আবার অনার্স ফাইনাল ইয়ারে। প্রেম শুরু বোধহয় সে যখন এসএসসি দেবে, নিয়াজরা তখন অনার্স সেকেন্ড ইয়ারে। তবে ঈশানটার ভয়ে শান্তিমতো প্রেম করতে পারলে তো। সারাক্ষণ তো ধরা পড়ার ভয়ে জানটা হাতে নিয়ে ঘুরতে থাকে। শালা কখন জানি আবার খুন করে ফেলে। নিয়াজ মুখ বার করে বসে রইল। হঠাৎ তোরা আমার বন্ধুর নিয়ে পড়লি কেন বলতো? কি আশ্চর্য, চোখের সামনে বন্ধুর এতগুলো সুন্দরী বোন থাকলে দূরে নজর যাবে কেন? ঈশান গম্ভীর মুখে কফিতে চুমুক দিল। এক নজর দেখলো বন্ধুদের। সবকটা হাঁ হয়ে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। নিশিটার সামনে ফাইনাল এক্সাম। এখন বিয়ে শাদী নিয়ে এগুতে চাচ্ছি না। অনিমা মুখের সামনে অদৃশ্য মাছি তাড়ালো। মাথা নাড়ল দুদিকে। নিশি নই। ঈশান মুখ তুলল। কপাল কুঁচকে বলল, নুরি, ওকেও দেব না। ও তো আরো ছোট। নিশির আগে সম্ভব নয়। অনিমার চোখ মুখ শুকিয়ে ফেলল। বাকিরা অনিমার অভিনয়ে পারছে না শব্দ করে হেসে ফেলতে। নিয়াজ এতক্ষণে শ্বাস নিচ্ছে যেন। অনিমা যে তাকে জ্বালানোর জন্য অত রঙ্গ করে কথাটা বলেছে, তা সে এখন স্পষ্ট বুঝতে পারছে। মুখটা হাসি হাসি হয়ে গেছে তার। অনিমা মুখ যথাসম্ভব সিরিয়াস রাখলো। দুহাত টেবিলে রেখে ভারী গলায় বলল, ইয়ে মানে ঈশান, নুরিও নয়। ঈশান চট করে তাকালো একবার অনিমার দিকে, তারপর বাকি সবার দিকে চোখ বুলালো। সাজিদ ঈশানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। অনিমা চেয়ারটা এগিয়ে নিয়ে আরেকটু কাছে গিয়ে বসলো ঈশানের। গলা নামিয়ে অবলীলায় মিথ্যাটা বলে বসলো, আমার ভাইয়ের জন্য আমি তিতিরের কথা ভাবছিলাম। হোয়াট ননসেন্স! ঈশান এক প্রকার চেঁচিয়ে উঠল। অনিমা দু হাতে থামানোর ভঙ্গিতে বলল, শেষ করতে দিবি তো আগে নাকি? যেখানে নিশ্চয়ই নূরের বিয়ের কথা ভাবছি না সেখানে তিতির তো বাচ্চা। কোথায় বাচ্চা? 20 বছরের মেয়েকে বাচ্চা বলা যায়? ওর বয়সে গ্রামের বাকিদের দেখ, বিয়ে করে 2-3 বাচ্চার মা হয়ে বসে আছে। স্টপ ইট নিয়াজ। ঈশানের ধমকে চুপ হয়ে গেল নিয়াজ। অনিমার দিকে তাকালো একবার। অনিমা মাথা নেড়ে চুপ করতে বলল, দেখ ঈশান, তিতির বাচ্চা মানলাম, বয়স হলেও বাচ্চামো আছেই। কিন্তু আমার ভাইটা তো ম্যাচিওর।
এটাই তো পারফেক্ট। আসলে আমার ফোনে ছবি দেখেছিল তো, ওর দারুণ পছন্দ হয়েছে তিতিরকে। জাস্ট পাগল করে ফেললো আমাকে। তো পাগলই হতে বল তাকে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? শুধু বয়স নাকি অন্য কিছু? কি অন্য কিছু? বয়সই। ও ছোট এখনো। তাছাড়া ওর বড় বাড়িতে কতজন রয়েছে দেখেছিস? তো আমি কখন বললাম যে ওকে এখনই বিয়ে করে নিয়ে যাবে? জাস্ট ঠিকঠাক, আই মিন এঙ্গেজমেন্ট করিয়ে। পসিবল না, নিষেধ করে দে। তোরাও এসব চিন্তা ভুলে যা। অনিমা বাঁকা হাসলো। বেশ, তুই যা বলার বল, আমি দিদার সাথে আর আঙ্কেলের সাথে কথা বলবো। আমার ভাই খুব সিরিয়াস আর একদম পারফেক্ট। তোদের ফ্যামিলির সাথেও, তিতিরের সাথে তো অবশ্যই। আমার বিশ্বাস না করবেন না তারা। ঈশান তপ্ত চোখে তাকালো অনিমার দিকে। বাকিরা ভয় পেল খানিকটা। অনিমার মধ্যে ভয়ের ছিটেফোঁটাও দেখতে পেল না কেউ। সে আপন মনে কাটলেট চিবুতে লাগলো। দেখনি, না করলাম তো আমি নাকি? কি সমস্যা তোর ঈশান? বারবার তো বলছি তোদের এত সমস্যা হলে ওকে তুলে নিয়ে যেতে নিষেধ করব। জাস্ট কাবিনটা করিয়ে রাখবো। নিশু নুরির বিয়ের পর ওকে তুলে নেবে। সমস্যা তো দেখছি না। আমি দেখছি অনেক সমস্যা। এই বিয়েটি সম্ভব নয় এখন। ঈশান শব্দ করে চেয়ার ঠেলে উঠল। মুখটা কেমন লাল হয়ে আছে। রেগে গেছে বোঝা যায়। অনিমা এটাই চাচ্ছিল। মনে মনে খুব হাসলো। ঈশান ঘুরে চলে যেতেই টেনে ধরল সবাই। রাগ করছিস কেন ভাই? আচ্ছা যা, বলবো না আর তোর বোনের বিয়ের কথা। আমার ভাইকে চুপচাপ অপেক্ষা করতে বলবো আরো 10 বছর, চলবে? ঈশান চোখ রাঙিয়ে তাকালো আবার অনিমার দিকে। তবে চলে গেল না, বসলো চেয়ারে। হাসি ঠাট্টার পাট চুকলো যখন নাইম ব্যস্ত ভঙ্গিতে চোখে মুখে অবিশ্বাস্য একরাশ ছাপ নিয়ে কারোর সাথে ফোনে কথা বলে এসে বসলো আবার। নিয়াজ কাঁধে হাত রাখলো। কি হয়েছে, কে কল করেছিল? তেমন কেউ না। হারে ঈশান, রুষা আর কল করেছিল তোকে? ঈশান দুদিকে মাথা নাড়ল। তার মানে করেনি। নাইম চায়ে চুমুক দিল, উদাস গলায় বলল, তাহলে করবে হয়তো। সবাই মুখের দিকে তাকালো নাইমের। এটা কেন মনে হচ্ছে তোর? সাজিদের কথা নির্বাক চোখে তাকালো নাইম। জানি না। বাকিরা কিছু টের পেল হয়তো। কথা বাড়ালো না আর, তবে অনিমায় আবার কাঁধে হাত রাখলো ঈশানের। দেখ ঈশান, রুষার বিষয়টা কিন্তু পাস্ট। কিছু বিষয় আছে তুই হয়তো জানতে ইন্টারেস্ট নস। তাই আমরাও জানাতে চাই না। ইভেন তুই জানতে চাইলেও বলার দরকার নেই। কি বলতে চাচ্ছিস বুঝতে পারছি না, ক্লিয়ারলি বল। অনিমা কিছুক্ষণ চুপ থাকলো। চোখ এদিক সেদিক সবার দিকে তাকালো। সবাই অনেকটা অসহায় মুখে তাকিয়ে আছে ওদের দিকে। কিছু একটা আছে যেটা সবাই জানে, ঈশান জানে না শুধু। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। তেমন কিছু নয়, শুধু বলবো সামনে যা হবে সেদিকেই থাকবি কেমন? পিছনে ফিরতে যাবি না কিন্তু। ঈশান হাসলো। আয়েশি ভঙ্গিতে হেলান দিল। ঈশান আসাদ কখনো অতীত নিয়ে মাথা ঘামায় না। তার লাইফে এমন কোনো মিস্টেক নেই যার জন্য তার পিছনে হাঁটতে হবে। ডোন্ট ওয়ারি। অনিমা মলিন হাসল। মনের মধ্যে অন্য একটা কথাও ভেসে উঠছে। শুধু তার নয়, এখানে উপস্থিত সবারই। ঈশান বাদে। ঈশানটা বড্ড রাগী। সে জানতে পারলে কিভাবে রিয়েক্ট করে কে জানে। তাছাড়া কি দরকার খারাপ মানুষের করা খারাপ কাজের খারাপ স্মৃতি বয়ে বেড়ানো? রুষাকে ঈশানের সাথে ঘেঁষতে দেবে না কিছুতেই না। অনিমা দীর্ঘশ্বাস ফেলে তাকালো ঈশানের দিকে। সবার কাছে কি সুন্দর গল্প করছে ছেলেটা। বড্ড মায়া হলো তার। ঈশানটার জন্য সে আর সাজিদ আজ একসাথে। না হলে এই জীবনে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার, নিজের করে পাওয়ার ভাগ্য তার হতো না। ভাইয়ের দায়িত্ব পালন করে এসেছে আজীবন ঈশানটা। শুধু তার জন্য নয়, তাদের সবার জন্য। তিতিরটা লক্ষ্মী একটা মেয়ে। রুষার থেকে পিছু ছাড়াতে যদি তিতিরের সাথে জোর করে হলেও দিদা ঈশানের বিয়ে দিয়ে দেই, সে কোনো ক্ষতিই দেখছে না। এবং কাজটা দ্রুত করে ফেলতে হবে। কারণ বিশ্বাসঘাতক মিথ্যাবাদীদের ছলনা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। নয়ন ভাই। নয়ন গার্ডেনে বসে অফিসের কিছু ফাইলপত্র দেখছিল। সে আর ঈশান দুজনেই ঠিক করেছে নিজেদের বিজনেসে জয়েন করবে। বাবা চাচাদের বয়স হয়েছে। তারা একা আর কতদিন সামলাবে সব? মাস্টার্সের রেজাল্ট বেরিয়ে গেছে। আর যেহেতু ঈশান নিজেই চাইছে জয়েন করতে, তার আর একা একা প্রেশার লাগবে না। দু ভাই মিলে ঠিক সামলে নেবে। মেয়েলি গলার আওয়াজে পিছনে ফিরে তাকালো নয়ন। তমা দাঁড়িয়ে আছে, হাতে টিফিন বক্স। নয়ন সহসে ডাকলো তাকে। কিরে টমটম, এদিকে আয়। তোমার গাল ফুলালো। কত সুন্দর তার নামটা। তাছাড়া আরো কত নামেই তো ডাকা যায়। জান, আত্মা, কলিজা। তা নয় টমটম। এটা কেমন কথা? আমার একটা সুন্দর নাম আছে নয়ন ভাই। নাম ধরে ডাকবেন। উল্টাপাল্টা নামে ডাকবেন না প্লিজ। নয়ন হাসলো।
কি জানি নাম তোর? নুসাইবা তমা। ইস, এটা কোনো নাম? উঠ থেকে টমটম দেখ, কি সুন্দর নাম। তোমার মুখটা পানসে করে রইল। গটগট করে এসে বক্সটা বাড়িয়ে ধরল নয়নের দিকে। নয়ন মাথা তুলে তাকালো। বাড়ানো বাটিটা হাতে নিল। কি এটাই? খুলে দেখুন। বুমটুম নেই তো, এখনই পালাবি না তো আবার? থাকলেও পালাতাম না। মরার শখ বুঝি আপনার সাথে? মানে? তমা এবার মুখটা কাচুমুচু করে ফেলল। মুখ ফসকে কী সব বলে ফেলছিল সে। ব্যস্ত ভঙ্গিতে বলল, কিছু না, মজা করলাম। খুলুন না বাটিটা, মা গাজরের হালুয়া বানিয়েছে। আপনার পছন্দ তাই পাঠিয়ে দিলেন। নয়নের চোখ চকচকে উঠল। গাজরের হালুয়া এ বাড়ির একমাত্র তারই পছন্দ। আর তোমার মায়ের হাতের গাজরের হালুয়া জাস্ট অমৃত। সেই ছোটবেলা থেকে নয়নের পছন্দ। আজ অবধি যতবার সেটা বানাই তার জন্য নিয়মিত পাঠিয়ে দেন। নয়ন মুখে তুলে নেই এক চামচ। অবশ্য চোখ বুজে নেই। চাচির হাতের রান্না, মাশাল্লাহ। তোমা মুগ্ধ হয়ে দেখে মানুষটার খাওয়া। বসে বেতের চেয়ারটায়। নয়ন একমনে খেয়েই যাচ্ছে। তোমা মাথায় হাত রেখে ঘুর লাগা চোখে দেখে যাচ্ছে। ঈশান মানুষটা কবে বুঝবে তার মনের কথা? সেই পুচকি কাল থেকেই ঘুর ঘুর করে পিছন পিছন। একটুও কি টের পায় না? লোকটা মহা বোকা। সে নাকি বোন। কে বলেছে সবাইকে বোন হতে হয়? বোনের নজরে কেন দেখতে হবে? অন্য নজরেও তো দেখা যায় নাকি? তোমার হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। রেলিংয়ে দুহাত ভর করে বাঁকা হেসে তাকিয়ে আছে তিতির। তোমার তাকাতেই হাত দিয়ে দুজনকে ইশারা করে চোখ মারল সে। তোমার লজ্জায় লাল হয়ে গেল। ফট করে উঠে পড়ল। নয়ন মাথা তুলল তার দিকে। কিরে বস, বাটিটা নিয়েই যায় একেবারে। আপনি খান নয়ন ভাই, আমি একটু তিতিরের কাছ থেকে ঘুরে আসি। যাওয়ার সময় নিয়ে যাব। বলেই তমা আর দেরি না করে বাড়ির ভিতরে চলে আসে। তিতিরের রুমে আসতেই তিতির তাকে দেখে খিলখিল করে হেসে ফেলে। তা ভাবি ননদের কথা ভুলে গেল চলবে? তমা ছুটে এসে মুখ চেপে ধরল তিতিরের। হাই খুদা, মেয়েটা বলে কি? বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে সারাক্ষণ। কখন কার কানে চলে যায় আল্লাহ মালুম। সর্বনাশ হয়ে যাবে তখন। চুপ করবুন, কেউ শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিতির হাত ছাড়িয়ে নিয়ে লাফিয়ে উঠল বিছানায়। হাতের সাহায্যে মাইক বানানোর ভঙ্গি করে ধরল মুখের সামনে। শুনো শুনো শুনো। এবারে ছোট বউ এই মুহূর্তে। কথাটা শেষ হতে দিল না তমা। আবার গিয়ে টেনে ধরল তিতিরকে। বিছানায় এক প্রকার মারামারি লেগে গেল দুজনের। হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে দুজনের। হাত পা ছড়িয়ে বিছানায় শুলো দুজন। আমার ভাইটাকে বলে দিবি কবে? কতদিন আর লুকিয়ে লুকিয়ে চাচির কথা বলে নিজে রেঁধে খাওয়াবি? তোর ভাইটা একটা হাঁদারাম, কিচ্ছু বোঝে না। খবরদার আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা বকবি না। বউ হতে চাও, আবার বিয়ের আগেই ননদের কাছে বরের নিন্দা করো। এটা তো ঠিক নয়। তিতিরের হুমকিতে তমাও হেসে ফেলল। আর কতদিন এমন করে থাকবো বলতো ননদিনী? যতদিন তুমি মুখ ফুটিয়ে ভালোবাসি না বলো। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে। আশপাশ ঘোর অন্ধকার। এ সময় থেকে পথঘাটে মানুষের চলাচল ধীরে ধীরে কমতে থাকে। এখনো তার ব্যতিক্রম নই। দুই একটা সাইকেলের শব্দ পাওয়া যাচ্ছে বা কখনো দু চারজন মানুষ বাজার ঘাট করে গল্প করতে করতে ফিরছে। তবে সব থেকে বেশি যেটা শোনা যাচ্ছে সেটা আপাতত ঝিঝি পোকার ডাক। বাইরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। সামনে রমজান। দেওয়ান বাড়িতেও একই রকম পিনপন নীরবতা বিরাজ করছে এই মুহূর্তে। সবাই এখন চন্দ্রা দেওয়ানের ঘরে জড়ো হয়েছে। বাড়ির কেউ বাদ নেই, শুধু ঈশান আর নয়ন ছাড়া। ওদের আসার অপেক্ষাই করছে বুধি বৃদ্ধা। কেন ডাকা হয়েছে সে কারণ অজানা সবার কাছে। জরুরি তলব করা হয়েছে। সবাই জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাচ্ছে একে অপরের দিকে। তবে এর মধ্যে দুজন মানুষ নির্বিকার বসে আছে। তারা বোধহয় আন্দাজ করতে পারছেন, বোধহয় নয়, সত্যিই জানেন উনারা। বাকি সবাইকে ডাকার আগে উনাদের দুজনকে বেশ কয়েকবারই ডাকা হয়েছে এ ঘরে। তারা হলো রাইসুল দেওয়ান আর সুমি দেওয়ান। তবে তাদের মা এত তাড়াহুড়ো করে কেন সবটা করতে চাইছেন সেটা তারা এখনো জানেন না। গতকাল অবধিও কথা হয়েছিল তিতির ঈশানকে আরো কয়েকদিন সময় দেওয়া হবে। কিন্তু আজ হঠাৎ বিকেলে ডেকে তিনি জানালেন যা হওয়ার এ সপ্তাহেই হবে। দ্বিমত তারা মোটেও করেননি। শুভ কাজ পরে করে ক্ষতি বই লাভ নেই। কিন্তু তবুও মনের ভিতর প্রশ্ন থেকেই যায়। নিশি নুরি তিতির বরাবরের মতো একসাথে বসে আছে। নিচু গলায় আলোচনা করছে দিদা কেন ডাকতে পারে। ঘরের এক কোণায় সোফায় বসে রিশা রোশনি রাফি খেলছে। চন্দ্রা দেওয়ানের বাকি তিন পুত্র পুত্রবধূ তারাও বসে আছে শাশুড়ির পাশে। চন্দ্রা দেওয়ান পরখ করলেন একবার সকলকে।
তিতিরকে দেখলেন কি সুন্দর হেসে খেলে কথা বলছে বোনদের সাথে। কি মায়া মুখটা জুড়ে। তার দাদু ভাইটা এই পুতুলকে ভালো রাখবে তো। চোখ ছলছল করে উঠল তার। ঈশান এখনো আসেনি, নয়নও না। চন্দ্রদেওয়ান হেলান দিয়ে চোখ বুজে রইলেন। এত তাড়াহুড়া সে করতে চায়নি। একে তো দুজনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, জানানোর পর না জানি কিভাবে নেবে দুজনে। তার উপর এত চটজলদি। কিন্তু উপায় নেই তার কোনো। ডাইনির নজর পড়েছে যে তার নাতিটার উপর। দিদা আসবো? আয় বোনো আয়। অনিমা আর ঋতু ভিতরে ঢুকলো। চন্দ্রদেওয়ান হাত দিয়ে ইশারা করে কাছে গিয়ে বসতে বসলেন। অনি আর ঋতু বসলো পাশে গিয়ে। কেমন আছো দিদা? ভালো তোরা? দুজনেই মাথা নাড়লো, ভালো আছে। তা স্বামী কই তোদের? অনিমা বাইরে ইশারা করে দেখালো। বড় আঙ্কেলের সাথে কথা বলছে। ঋতু প্রতিবাদ করে উঠল। তোদের বললি কেন? আমার কি স্বামী আছে নাকি? একটা দেখে শুনে স্বামী এনে দিলেও তো পারো। চন্দ্রদেওয়ান হাসলেন। এক হাতে জড়িয়ে নিলেন। ঈশান আর তিতিরের বিয়েটা হতে দে, তোকেও একটা লাল টুকটুকে বর এনে দেব। হাসলো ঋতু। অনিমা এবার মুখ গম্ভীর করে এগিয়ে বসলো খানিকটা। দিদা, কিছু কথা বলার ছিল তোমাকে। বল না, কি বলবি বল। দিদা, ঈশান আর তিতিরের বিয়েটা আমার মনে হয় দ্রুত দেওয়া ভালো। চন্দ্রদেওয়ান কপাল কুঁচকে তাকালো অনিমার দিকে। কেন রে বুনু, কি হয়েছে? দিদা, রুষা। মা, ঈশান এসে গেছে। ছোট ছেলের কথাই বর্তমানে ফিরে এলেন চন্দ্রদেওয়ান। নাতিকে বসতে বললেন হাতের ইশারায়। চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়লেন একবার। অনিমাদের বলা কথা মনে পড়তেই গা ঘিন ঘিন করে উঠল তার। তিনি সবটা জানিয়েছেন ঈশানের বাবা মাকে। এরপর আর দেরি করার মানেই হয় না বিয়েটা। যত দেরি তত সর্বনাশ। ঈশান বসল। জানালো অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বাড়ির কেউ না থাকলে নয়। নয়ন আসতে পারেনি তাই। চন্দ্রদেওয়ান সোজা হয়ে বসতে চাইলেন। রাহেলা তাকে বসিয়ে দিলেন ভালো করে। এক নজর তাকালেন সবার দিকে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। চন্দ্রদেওয়ান ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ছুটি কতদিন তোমার? ঈশান একবার বাবার মুখের দিকে তাকালো। স্বাভাবিক গলায় বলল, দিদা, আমি ঠিক করেছি আমি বাড়ির বিজনেসে জয়েন করব। ঘরের মধ্যে সবাই চমকে উঠল। চন্দ্রদেওয়ান দারুণ খুশি হলেন। প্রকাশ করলেন না যদিও। চাকরিটার জন্য এত হাঙ্গামা করলে বাপ চাচাদের সাথে। সাপোর্ট করলাম আমি তখন। আজ কেন আবার? ঈশান কথা শেষ করতে দিল না। করেছি চাকরি যা করার। আমার মনে হলো নিজেদের এত বড় বিজনেস, সেটা সামলানোর জন্য আমার থাকা উচিত। তাছাড়া বাবা চাচাদের বয়স হয়েছে। পরবর্তী বলতে আমি আর নয়ন দুজনের যদি এখন হাল না ধরি তাহলে কেমন হবে? আর রাফি ছোট, ওর দায়িত্ব নিতে আরো বহু বছর। পরিবার আগে আমার কাছে। রাইচুল দেওয়ান সহ সবার চোখ ছলছল করে উঠল। বৃদ্ধা গলা পরিষ্কার করলো। বেশ, যা ভালো মনে করো তোমরা। আমরা পাশে আছি সব সময়। থ্যাংক ইউ দিদা। এখন শোনো, আমি যেটা বলার জন্য ডেকেছি সকলকে। নিশ্চয়ই মনের ভেতর নানা প্রশ্ন জাগছে তোমাদের। আমি সবই পরিষ্কার করব। তার আগে ঈশান, তোমাকে বলছি, আজকের কথাটা তোমাকে নিয়েই। আদেশ, অনুরোধ, জোর জবরদস্তি যা ইচ্ছা নাম দিতে পারো এটার। তবে আমি আশা রাখবো আমার কথা রাখবে তুমি। সকলে অবাক চোখে তাকিয়ে আছে। ওনাকে কখনো এভাবে কঠিন গলায় কথা বলতে দেখেছি কি কেউ? না হয়তো। আজকাল কি একটা হয়েছে, বেশ কিছুদিন হলো সবাই নজরে এসেছে সবটা। ঈশান মাথা নাড়ল। বলো, রাখার চেষ্টা করব। বৃদ্ধা দম নিলেন খানিকক্ষণ। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে হাতে নিলেন স্বামী আর ছেলে মেয়ে সহ তাদের বহু পুরনো একটা ছবি। হাত বুলালেন সেখানটায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ল 2 ফোঁটা। মুখ তুললেন না তিনি। ছবিটার দিকে অনিমেষ তাকিয়ে রইল। কান্না ভেজা নরম গলায় বললেন, তোমাদের দাদুর সাথে আমার প্রেমের বিয়ে হয়েছিল। সে যুগের প্রেমের বিয়ে বুঝো। তোমার দাদুর জন্ম ভারতে। দেশ ভাগ হলে তাদের ঠিকানা হয় পশ্চিম পাকিস্তানে। আমি পূর্ব পাকিস্তানের মেয়ে। বাবার সাথে তার পরিচয় ছিল। আসা যাওয়া ছিল আমাদের বাড়িতে। একসময় ভালোবাসা হয়। বাবা রাজি হয় না। ততদিনে আমার টানে উনি সব ছেড়ে চলে আসেন। নিজে সব ভাসিয়ে দিয়ে আমাকে নিয়ে সংসার সাজাই। এই জীবনে আমার জন্য উনি সব করেছেন, সব দিয়েছেন। বিনিময়ে আমার থেকে কিচ্ছু নেননি। আমারও দেওয়ার কিছু ছিল না হয়তো। একে একে তোমার বাপ চাচারা পৃথিবীতে আসলেন। পরপর আমার 8 ছেলে সন্তান হলো। যদিও ওরা 3 জন ছাড়া বাকি সবাই সে সময় কলেরায় মারা যায়। তোমার দাদু আমার কাছে জীবনের প্রথম একটা বায়না করে বসলো। তার কন্যা সন্তান চাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। বহু বছর পর আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন। তোমাদের ফুফুকে দিলেন তিনি।
তোমার বাপ চাচা, তোমাদের দাদু সবার নয়নের মণি ছিল তনয়া। পারতো না শুধু মাথায় করে নাচতে। তোমাদের মায়েরা এলো, তাছাড়াও ননদ মনে করতো না কখনো। বোনের চোখে দেখতো। আর বড় বৌমার তো সই ছিল। ভাবিরা তাকে আদরে আহ্লাদে মাথায় করে রাখতো। আল্লাহ সে প্রিয় জিনিস কেড়ে নিয়ে তোমার দাদু আর আমাকে বোধহয় সব থেকে বড় শাস্তি দিলেন। কিসের শাস্তি জানি না। তোমার দাদু শয্যাশয়ী হলেন মেয়ের শোকে। বছর না ঘুরতেই আমাকে ছেড়ে পাড়ি জমালেন মেয়ের কাছে। আমাকে একা রেখে গেলেন। না, একা নই, তোমরা আছো। তবুও মানুষের শূন্যতা পূরণ হয় না কখনো। আমি চলে যেতে চাইনি এত কষ্টের পরেও। কারণ আমার মেয়ে একটা আমানত দিয়ে গিয়েছিল আমাকে। সবাই যদি ওকে ছেড়েই যাই, কেমন হবে? আমার বৌমারা মায়ের দায়িত্ব পালন করেছে। কখনো পরিচয় দিত না তারা তার মামি। মায়ের আদরে রাখতো। আমি কৃতজ্ঞ সবার কাছে। চন্দ্রা দেওয়ান থামল। সবার চোখ টলমল করছে। বৌমারা কাঁদছেন। তিতি নিজেও কাঁদছে। মাথা নিচু করে আছে, নুড়ি জড়িয়ে ধরে আছে তাকে। এত কথা বলার কারণ খুঁজছো তাই না? কারণ আছে, অবশ্যই আছে। তিতিরকে আমরা সবাই ভালোবাসি। হয়তো অন্য ভাই বোনদের থেকে ওকে সবাই একটু বেশি আদর রাখতে চাই। এটা অস্বাভাবিক নয়। তোমরাও ওকে আগলে দেখেছো বোন হিসেবে সবসময়। আমি বাঁচবো কদিন জানি না। তবে ওকে আমি আমার চোখের আড়াল করতে চাই না। কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, আড়াল হতেই হয়, দূরে যেতেই হয়। এসব নিয়ে অনেক ভেবেছি, হতাশ লাগতো। মনে মনে একদিন হুট করে অন্য একটা ভাবনা আসতে লাগলো। একা একাই রাখতাম ভাবনাটা। ভাবনাটা ভাবা উচিত কিনা এটা নিশ্চিত ছিলাম না। আল্লাহ জানি না কি চাই। তবে আমি অন্য কিছু পেলাম একদিন। তোমার দাদু আমাকে তার মনের একটা কথা বললেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ একই চিন্তা আমার মাথায়। আরো অবাক হলাম কবে জানো? এত বছর পর যেদিন তোমার ফুফুর একটা ডায়েরি পেলাম আমি। আশ্চর্যজনকভাবে তারও এটাই ইচ্ছে ছিল। শুধু ইচ্ছা না, তার জীবনদশায় করা শেষ ইচ্ছা ছিল বলতে পারো। তারপর আমি আর কিছু ভাবতে পারিনি। আমার কারোর মতামত নিতে ইচ্ছে হয়নি। আবার থামলেন তিনি। এবার দৃষ্টি ফেরালেন সোজা ঈশানের দিকে। ঈশান স্বাভাবিকভাবে বসে শুনছিল সবটা। আমার কথাটা তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা আমারও শেষ ইচ্ছা। আমি চাই ঈশান দাদুভাই, তুমি তুমি তিতিরকে বিয়ে করো। ঘরের মধ্যে বজ্রপাত হলো যেন। হতবাক হয়ে গেল সকলে। হাঁ হয়ে গেছেন সবাই। সবার আগে লাফিয়ে উঠল রাফি। আনন্দে চিৎকার করে উঠল। হাততালি দিয়ে দাঁড়িয়ে গেল সোফার উপর। ইয়ে, তিতির আপুর বউ হবে। বড় ভাইয়ার বউ হবে। রিশান রোশনি যোগ দিল তাতে। তারাও একসরে হাততালি দিতে লাগলো। ছোট গিন্নি রিনা দেওয়ান এগিয়ে গিয়ে মুখ চেপে তপ্ত চোখে থামতে বললেন তাদের। থামলো তিনজনই। তবে ঈশান ছিটকে উঠে গেল। অসম্ভব, অসম্ভব দিদা। আই কান্ট, জাস্ট কান্ট। চন্দ্রা দেওয়ান স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। সে হয়তো জানতো ঈশান এমন রিয়াকশনই দেব। বসো ঈশান, শান্ত হও। ঈশান বসলো না, উল্টো চোখ মুখ আরো কঠিন করে ফেললো। নো ওয়ে দিদা, আমি বললাম তো এ বিয়ে করা সম্ভব নয় আমার। এটা পসিবল নয়। বসতে বলেছি তোমাকে। রাইসুল দেওয়ান উঠে দাঁড়ালো। ছেলের দিকে তাকালো। কঠিন গলায় আদেশ দিল, তোমাদের দিদার শরীর ভালো না। মনে নেই ডাক্তার কি বলেছেন? ওনাকে টেনশন না দিয়ে বসো। শান্ত হও, শোনো বাকি কথাটা। ঈশান বসলো, কথা বলল না কোনো। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। সবাই হতবুদ্ধি হয়ে বসে আছে। কেন করবে না জানতে পারি? ঈশান তাকালো একবার তিতিরের দিকে। মনে পড়ে গেল আজকে জানা অনেক কিছু। ঋণের ছাপ ফুটে উঠল চোখে মুখে। তিতি নিজেও বুঝতে পারছে না কিছু। হাত পা অবশ হয়ে গেছে তার। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঈশান কঠিন গলায় বলল, এটা সম্ভব নয় দিদা। সেটাই তো জানতে চাচ্ছি, কেন সম্ভব নয়? শুনতে ভালো নাও লাগতে পারে। আমি সেসব তুলব না। আর তাছাড়া আমি ওকে ওই নজরে দেখিনি কখনো। বোন হই আমার। তাছাড়া বয়সের ডিফারেন্ট। আরো অনেক কারণ দিদা। এগুলো কোনো অজুহাত হতে পারে না। কখনো দেখোনি, এখন দেখবে। ভাই বোনের মতো কখনো মিষ্টু বলে তো আমার চোখে পড়েনি। আর রইল বাকি বয়স 8 বছর, বেশি পার্থক্য মনে হয় না আমার। আরো কোনো কারণ থাকলে বলতে পারো। আমি বলতে বাধ্য নই। তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না, সরি দিদা। বাধ্য নও মানে? কত বড় লায়ক হয়ে গেছো তুমি! কথা মানবে না, কারণ জানাবে না। আজীবন নিজের মর্জি মতো চললে, উল্টাপাল্টা মেয়ে পছন্দ করে ঘরে আনার ধান্দায় থাকবে। রাইসুল দেওয়ান তেড়ে আসলেন ছেলের দিকে। ঈশান নিজেও একই দৃষ্টি চোখে চোখ মেলালো বাবার সাথে। নিজের মর্জি? কোনটা মানিনি তোমাদের কথা? এখন কাকে বিয়ে করব সেটাও তোমাদের কথাই করতে হবে। দিদা রীতিমতো চাপিয়ে দিচ্ছে তার মতামত। পাগলের মতো কথাবার্তা সব।
এসব বুঝে নিজেরা বয়ে বেরিয়েছ বলে আমাকেও বইতে হবে। আমার ঘাড়ে চাপিয়ে দেবে এখন। রাগে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলেছে ঈশান। চন্দ্রা দেওয়ান আহত দৃষ্টিতে তাকালো। তিতির অপমানে লাল হয়ে গেছে মুখ। রাইসুল সাহেব মেজাজ হারালেন, থাপ্পড় মারতে হাত তুললেন ছেলের দিকে। রাহিয়ান দেওয়ান থামিয়ে দিলেন ভাইকে। দুনিয়া কতটুকু দেখেছো তুমি? তিতিরের মতো মেয়ে দুনিয়ায় কয়টা পাবে তুমি? কার জন্য ওকে মানতে তোমার সমস্যা? হুকুল আঁখে একটা। আমার দ্বারা ওকে বিয়ে সম্ভব নেই বাবা। আই রিপিট। ওকে তোমার মানতে কষ্ট তো হবেই। ওর মতো মেয়ে তুমি পছন্দ করবে না তো। তোমার রুচি তো। বড় খোকা থাম। মায়ের ধমকে ছেলের দিকে তোলা হাত নিয়ে থেমে গেলেন রাইসুল সাহেব। রাগে বাপ ছেলের মুখ লাল হয়ে গেছে। দু ভাই থামানলো বড় ভাইকে। সরিয়ে নিয়ে গেল। সুমি দেওয়ান স্বামী আর ছেলেরে রণমূর্তি দেখে ফুঁফিয়ে কাঁদছেন। তিতির থ মেরে তাকিয়ে আছে সেদিকে। টপ টপ করে 2 ফোঁটা পানি পড়ল চোখ থেকে। তাকে কেন্দ্র করে যে এত অশান্তি হচ্ছে বুঝতে পারল স্পষ্ট। একবার তাকালো চন্দ্রা দেওয়ানের দিকে, আবার ঈশানের দিকে। নিজের উপর রাগ হলো তার খুব। রুবেটের মতো বসে রইল। চন্দ্রদেওয়ান ডাকলো ঈশানকে। বস ঈশান, উগ্রতা আমার পছন্দ নয়। ঈশানকে টেনে এনে বসালেন রাহিয়ান দেওয়ান। রাগ তার কমেনি, দৃষ্টি তুলছে না। আমি বুঝিনি তোমরা বাপ ছেলে আমার কথাটা এভাবে। যাকগে, আমি জোর জবরদস্তি করব না ঈশান। আদেশ করতে চেয়েছিলাম তোমাকে। তবে কেন যেন এখন মনে হচ্ছে সবাইকে আদেশ করা যায় না। সেটার জন্য সে জোরটুকু থাকা দরকার। আমার তা আর নেই। তোমরা বড় হয়েছ, আমি বুড়ো হয়েছি। প্রাণটা যায় যায় কবে। আজ আছি কাল নেই। জীবনটা তোমাদের। সত্যিই তাই। বুড়ো মানুষের পাগলের প্রলাপে তোমাদের জীবন চলবে কেন? আর রইল বাকি মৃত মানুষের আবদার। জ্যান্ত থাকতেই। বাদ দাও, ক্ষমা করো ঈশান। বড় খোকা তুইও। আমার এভাবে তোদের উপর আমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হয়নি। চন্দ্রদেওয়ানের কথায় চোখ ছলছল করে উঠল সবার। কথায় অভিমানের তীব্রতা স্পষ্ট। ঈশানের থেকে এমন ব্যবহার আশা করেননি বৃদ্ধা। কষ্ট পেয়েছেন খুব। ঈশানের রাগ হচ্ছে খুব। নিজের উপর দিদার সাথে এভাবে কথা সে কি করে বলতে পারলো? মা আপনি। না বড় বৌমা, কিছু বলার দরকার নেই। আমি বুঝতে পেরেছি, তোমার ছেলেকে বলো এসব নিয়ে না ভাবতে। আমি আর এসব তুলব না। মুখ তুলে তাকালো তিতিরের দিকে। তিতির মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। পুতুল এদিকে আয়। তিতিরকে নুড়ি ধরে নিয়ে এগিয়ে গেল তার কাছে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না। আমি আছি সব সময়, বুঝলি? ঈশান উঠে দাঁড়ালো। জ্বরের গতিতে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই তাকিয়ে রইল সেদিকে। তোমরাও যাও, আমাকে বিশ্রাম নিতে দাও। মা। হাত তুলে ছেলেকে থামিয়ে দিলেন তিনি। কিছু হয়নি। যা ঘরে যা। এ নিয়ে ওর সামনে আর কথা বলার দরকার নেই। তিতিরের থুতনি ধরে মুখ উছুলেন তিনি। আমি বেঁচে থাকাকালীন তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাব আমি। তুই বোঝা নস। আর হবিও না। বুঝলি, যা ঘরে যা। তিতির সাথে সাথে চলে গেল ঘর থেকে। থাকতে ইচ্ছে হচ্ছে না তার। কখনো এভাবে অপমানিত হতে হয়নি তাকে। এ যাবৎকাল থেকে নিজেকে এ বাড়ির মেয়েই মেনে নিয়েছে। হুট করে বোঝা শব্দটা কানে লাগলো খুব। ভেবে দেখতে গেলে সত্যিই তো তাই। বাবা মার মতো আর বাবা মা এক হলো নাকি? আদরে কমতি রাখেনি। কিন্তু দিন শেষে এ বাড়ির আসল মালিক ঠিকই শুনিয়ে দিল বোঝা। বাপ মা না থাকলে তারা বোঝাই হয়। নিচে নুড়িয়ে পিছন পিছন আসলো তিতিরের। তিতির স্বাভাবিকভাবে ঢুকলো নিজের ঘরে। আমাকে একা থাকতে দাও আপু। আমি আসছি একটু পর। বলেই দরজা বন্ধ করে দিল সে। নিচে নুড়ি নিজেদের ভেজা চোখ মুছল। ভাইয়ের এমন রাগের কারণ বুঝল না তারা। একে একে সবাইকে বের হয়ে যেতে বললেন নিজের ঘর থেকে। ব্যথা পায়েই উঠে দরজা লাগিয়ে এসে বসলেন বিছানায়। তারই ভুল হয়েছে। তিতিরটাকে কতগুলো কথা শুনতে হলো আজকে। কত বড় মুখ করে মেয়েকে কথা দিয়েছিল সে, কখনো কাঁদতে দেবে না। অথচ তার করা ভুল সিদ্ধান্তে পরিবারের সবার মন মেজাজ নষ্ট হয়ে গেল। বাপ ছেলের পুরানো মান অভিমান আবার জেগে উঠবে। গায়ে এলিয়ে শুলো বিছানায়। বুকের ব্যথাটা বাড়ছে হঠাৎ। ঈশান বেরিয়ে এসেছে বাড়ি থেকে বাইক নিয়ে। নিয়াজের বাড়ি যাবে। মেজাজ তুঙ্গে। তিতিরের উপর রাগ খাটালো দিদার উপর। তার উপর কিসব উল্টাপাল্টা বলল। এই জীবনে কখনো দিদার কথা অবাধ্য হয়নি সে। আর না তো বিয়াদবি করেছে। তাকে যদি কেউ ভালোবাসে সব থেকে বেশি, সেটাও তার মা আর দিদাই। বাবার সাথে ছেলেদের একটা নীরব যুদ্ধ আজীবন চলে। প্রতি ঘরে ঘরে চলে। তবে মা আর দাদি হলো তাদের সবসময় ঢাল হয়ে দাঁড়ানো মানুষ। ঈশানকে বাইক থেকে নামতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিয়াজ। ঘাড়ি ধুচ্ছিল সে। হাত মুছে এগিয়ে এলো। কি ব্যাপার দেওয়ান সাহেব? গরিবের ঘরে আপনার পা পড়ল, কাহিনী কি? চোখ রাঙালো ঈশান। নিয়াজ চুপ করে গেল।
ঈশানের দৃষ্টি অচেনা, রেগে আছে বোঝা যাচ্ছে। আয় আয় ভিতরে আয়, মজা করছে। ঈশান ভিতরে গেল। সোজা নিয়াজের রুমে গিয়ে গায়ে এলিয়ে দিল চেয়ারে। বাবা মা নেই। বড় মামা হাসপাতালে ভর্তি, ঢাকা গেছে। ঈশান বলল না কিছু, চোখ বুজে হেলান দিয়ে রইল। নিয়াজ বুঝলো কিছু একটা গন্ডগোল আছে। ঝটপট মেসেজ দিল গ্রুপে, আসতে বলল বাকিদের। অনিমারা সকলে ৮ ঘন্টার মধ্যে এসে পৌঁছালো নিয়াজের বাড়িতে। এই ৮ ঘন্টায় ঈশান একই রকম ভাবে চোখ বন্ধ করে আছে। একটা কথাও বলেনি। নিয়াজও খোঁচায়নি তাকে। অনিমা সাজিদ নাইম ঢুকলো ঘরে। ভ্রু তুলে জিজ্ঞেস করলো নিয়াজকে। নিয়াজ ইশারায় জানালো বুঝতে পারছে না কিছু, জানে না কি হয়েছে। অনিমারা অবশ্য জানে সব। নিয়াজের মেসেজে আন্দাজ করেছিল। নিশিকে কল দিয়ে জেনে নিয়েছে বাকিটা। সাজিদ এগিয়ে এসে বসলো ঈশানের পাশের চেয়ারে। কাঁধে হাত রাখলো, চোখ মেলল ঈশান। সবকটাকে দেখে কপালে ভাঁজ পড়ল তার। তপ্ত চোখে তাকালো নিয়াজের দিকে। দুহাত উপরে আসামির মতো তুলে সাফাই দিল নিয়াজ। আমি আসতে বলিনি, বিশ্বাস কর, ওরা একাই এসেছে। কি সমস্যা তোর ঈশান, আমরা জানি সবটা। সাজিদের দিকে তাকালো না ঈশান। নির্বিকার শূন্যে তাকিয়ে আর রইল। কি জানিস, কিচ্ছু হয়নি। মানছি রাগ বেশি তোর, তাই বলে একটু কন্ট্রোল করবি না? হোয়াট ননসেন্স। তোরা কোথা থেকে শুনলে? আমার পেছনে লেগেছিস কেন তোরা? তিতিরের কি সমস্যা? এত মিষ্টি একটা মেয়ে, ওকে বিয়ে করতে প্রবলেম কি তোর? উঠে দাঁড়ালো ঈশান। পকেটে হাত গুজলো, বাঁকা গলায় বলল, বাড়ির মেয়ে, ঘরের কথা বাইরে বললে বদনাম হই। নাইবা শুনলি। আর বললি না মিষ্টি মেয়ে, ওটাই সমস্যা। মিষ্টি জিনিসে পিঁপড়া মাছি বেশি থাকে। অবাক চোখে তাকালো সবাই একে অপরের দিকে। এ ছেলে বলে কি? সুন্দর মেয়ে সবাই চায়। সুন্দর চাই, তার থেকেও বেশি যেটা চাই সেটা নারীর ভালো চরিত্র। কি যাতা বলছিস ঈশান? তিতির ভালো একটা মেয়ে। তোর কোনো ভুল ধারণা হয়েছে। ক্লিয়ার কর সেটা। এসব নিয়ে আমি কথা বলতে চাই না। না চাইলেও বলতে হবে ঈশান। আমি নিজে ক্রাইম ব্রাঞ্চে আছি। মানুষ চিনি আমি। তিতিরের খোঁজ আমার কাছে আছে, নিয়েছি আমি। তাছাড়া ও তোর বাড়ির মেয়ে। ও সম্পর্কে তোর এমন নেগেটিভ ধারণা হওয়ার কারণ কি? ঈশান ঘুরে তাকালো সাজিদের দিকে। ওর খবর তুই নিয়েছিস কেন? সাজিদ তাকালো একবার অনিমার দিকে। অনিমা মুখ খুললো এবার। তোর সাথে বিয়ের কথা হওয়ার আগে প্রথম দিন ট্রেনে দেখেই আমার ভাইয়ের জন্য ওকে পছন্দ হয়েছিল আমার। খোঁজ নিয়ে জানতে পারি আমার খালা যেখানে থাকে তিতুরি সে এলাকায় থাকে। বিয়ের বিষয়ে আগে খোঁজ খবর নিতে হয়। বয়স অল্প। ওর কাউকে পছন্দ আছে কিনা জানা জরুরি। তোকে বললে তুই তো পাত্তা দিতি না। তাই আমরাই। পরে অবশ্য যখন দিদার থেকে তোর সাথে, দিদা যখন বলল, তাই আমি আর আমার খালাকে জানাইনি। ঈশান তার ছেলের হাসি হাসলো। বলল না কিছু। বসলো আবার চেয়ারে। তোরা কিছু জানিস না, কিচ্ছু না। জাস্ট স্টপ ইট ফর নাও। বাকিরা চুপ করলো ঠিকই, কিন্তু চিন্তার ভাঁজ গেল না কারোর চোখ মুখ থেকে। একে অপরের দিকে তাকাতেই নিজেদের মনের কথা টের পেল বোধহয়। আপাতত ঈশানকে শান্ত হওয়ার জন্য ছেড়ে দিল তারা। চলবে ইনশাল্লাহ।